আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম একটা লেটেস্ট কে ড্রামা নিয়ে। কে ড্রামাটার টাইটেল হচ্ছে রেড সোয়ান। এইটার প্রথম এপিসোডটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সিরিজের প্রথমে আমাদের লিড অ্যাক্ট্রেস মেয়েটিকে দেখানো হয়, যার নাম হচ্ছে বানসো। যার একটা ফ্ল্যাশব্যাকও দেখানো হয়, একটা না অনেকগুলো ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটা আমরা এখন না বুঝতে পারলেও সামনে গিয়ে বুঝতে পারবো। বাট ফ্ল্যাশব্যাকের মধ্যে তার হাজবেন্ডকে দেখানো হয় এবং দেখানো হয় যে তাদের হয়তো ডিভোর্স হয়ে গিয়েছে। এই বিষয়ে আমরা ক্লিয়ার থাকতে পারি, বাট বাকি সিনগুলো আমরা ক্লিয়ার নই, সেগুলো সামনে গিয়ে আমরা বুঝতে পারবো। এরপরে সিনটা শিফট হয় এবং দেখানো হয় যে বানসো ইউএনআইসিইএফ এর একটা সেরিমনি অ্যাটেন্ড করার জন্য একটা জায়গায় এসেছে এবং সেখানে সে স্পিচ দেওয়ার সময় বলে যে সে হচ্ছে কোরিয়ার গুডউইল অ্যাম্বাসেডর এবং সে একটা ফাউন্ডেশনে চালাচ্ছে যার নাম হচ্ছে নাও ফাউন্ডেশন। এবং সে তখন আরো বলে যে সে অনেকের সাহায্য করে থাকে, অর্থাৎ দুস্থদের সাহায্য করে থাকে। এবং সে তখন একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় যে ইরাকের ওয়ারের একটা ভিকটিম এবং যার ফ্যামিলি কিভাবে মারা গিয়েছে, অর্থাৎ তার ফ্যামিলিকে কিভাবে মার্ডার করা হয়েছে এই সম্পর্কে তাদেরকে বলে থাকে। এবং সে এইটাও বলে যে সেই মেয়েটাকে সাহায্য করতে চায় এবং আরো একটা কথা বলে যে তাকে কিভাবে সেক্সুয়ালি হ্যারেস করা হয়েছে এবং তাকে সে কিভাবে সাহায্য করতে পারবে। এগুলো সে বলার পরে একটা ভিডিওর থ্রুতে সে তার নাও ফাউন্ডেশনকে সবার সাথে পরিচিত করিয়ে দেয়। এর পরের সিনে দেখানো হয় ফিলিপিন্স শহরকে, যেখানে একটা ছেলেকে দেখানো হয় যে আসলে হচ্ছে আমাদের এই কে ড্রামার লিড অ্যাক্টর এবং যার নাম হচ্ছে ডয়ুন, যে আসলে ক্যাসিনো নামের একটা হোটেলে গিয়েছিল এবং সেইখানে কিছু মানুষকে অবজার্ভ করছিল। এবং তখন অন্যদিকে আমাদের দেখানো হয় বানসো এবং তার সেক্রেটারির মধ্যে কথোপকথন হচ্ছে। তার সেক্রেটারি তাকে জানায় যে তাদের আইএস থেকে একটা মেইল এসেছে যেখানে তাদের হুমকি দেওয়া হয়েছে যে তাদের টেররের জন্য হয়তো তাদের জীবন নাশেরও আশঙ্কা থাকতে পারে। অর্থাৎ সে যেহেতু তার কিছুক্ষণ আগে একটা স্পিচ দিয়েছে এবং ওইখানে কিছু ইরাক বিরোধী বা অন্যরকম কিছু কথাবার্তা বলেছে, তাই জন্য হয়তো তার কাছে এই থ্রেটটা এসেছে, তার হয়তো জীবন নাশের চেষ্টাও কেউ করতে পারে। তখন তার সেক্রেটারি তাকে জানায় যে তাহলে কি আমরা গতকাল যে ফিলিপিন্স একটা পার্টি হতে যাচ্ছে সেটা ক্যান্সেল করে দিব। তখন বানসো তাকে বলে না, এটা ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই। তার সেক্রেটারি তাকে জানায় যে সেখানে চেয়ারওম্যান পার্কও থাকবে। আসলে পার্ক হচ্ছে তার মাদার ইন ল। তখন পার্কের একটা সিন দেখানো হয় যেখানে সে মুনের চ্যান্টিং করছিল এবং তখন তার সার্ভেন্টকে বলে যে সে কাল ফিলিপিন্সের জন্য বেরিয়ে পড়বে। তখন আমরা বানসোকে দেখি যে বানসো ফিলিপিন্স পৌঁছে গিয়েছে এবং যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেখানেও পৌঁছে গিয়েছে। রিপোর্টারের সাথে তার কথোপকথন হচ্ছিল এবং রিপোর্টার তাকে জিজ্ঞেস করে যে আপনি তো হ্যাভেন ফ্যামিলিতে বিয়ে করার পরে নিজের স্ট্যাটাসটা পুরোই বদলে দিয়েছেন। তখন সে বলে হ্যাঁ অবশ্যই। সে আরো জানায় হেভেন গ্রুপের ভাইস চেয়ারম্যানও এখানে আসবে। তখন বানসো বলে এখন আমি আর কোনো কথা বলতে চাই না, সবাই আসার পরেই বাকি কথা হবে। তখনই সেখানে প্রিন্সের এন্ট্রি হয়, যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আসলে পার্টিটা ছিল একটা ফান্ড রেজিং পার্টি, যেটার মধ্যে হয়তো প্রিন্সই চিফ গেস্ট ছিলেন। তখন বানসু প্রিন্সের সাথে ভালোভাবে গ্রিট করে, এরপরে তার হাজবেন্ডও সেখানে চলে আসে। তার হাজবেন্ড অর্থাৎ ভাইস চেয়ারম্যান, তারপরে তার সাথেও সে ভালোভাবে গ্রিট করে এবং সে তাকে কোরিয়ার গুডউইল অ্যাম্বাসেডর হওয়ার জন্য কংগ্রাচুলেট করে এবং প্রিন্সের সাথেও কথা বলে। তারপর তারা কথাবার্তা বলার পরে পর্যায়ে দেখা যায় প্রিন্স তাদের 5 মিলিয়ন ডোনেট করার জন্য রাজি হয়ে যায়। আসলে বানসো এই টাকাটা ইনভেস্ট করবে নাও ফাউন্ডেশনের জন্য, যেখানে তারা দুস্থদের সাহায্য করে থাকে। এর পরের সিনে আমাদের দুজনকে দেখানো হয় যে দুইজন মানুষের কথা শুনছিল, যারা রেস্টরুমে একটা লোককে নিয়ে কথা বলছিল। আসলে কিছুদিন আগে এখানে একজন পুলিশ অফিসারের মার্ডার হয়েছিল এবং তাদের বসই ওই লোকটাকে মেরেছিল। তখন তারা এগুলো নিয়ে আলোচনা করছিল এবং তারা এইটাও বলে তাদের বস টাকা ছাড়া কাজ করে না, যতক্ষণ তাকে টাকা দেওয়া হবে সে ততক্ষণ কাজ করবে। ডয়ুন এটা শোনার পরে সেখান থেকে চলে যায় এবং পরিষ্কার কর্মচারীর কাপড় চোপড় পরে কোথাও একটা যেতে থাকে। তখন আমরা দেখি সে কারো একটা অফিসের মধ্যে ঢুকে পড়েছে এবং সেখানে দুইজন লোক কথা বলছিল এবং একজন লোক আরেকজনকে টাকা ভর্তি ব্যাগ দিচ্ছিল। আসলে সেইখানে মিস্টার পার্ক নামের একজন ব্যক্তি উপস্থিত ছিল এবং ডয়ুন মনে হচ্ছিল সে হয়তো তাকে কোথাও না কোথাও দেখেছে। আসলে মিস্টার পার্ক হচ্ছে হ্যাভেন গ্রুপের থেকে বিলং করে।
যাই হোক, এরপরে তারা কথা বলছিল, তখন ডোয়ন শুনতে পায় যে তাদের মধ্যে মিস্টার পার্ক বলে ওঠে যে আমি ফ্লাওয়ার শপের ডেলিভারি করার জন্য এখানে এসেছি। আসলে ডোয়ন কথাটা ধরতে পেরেছিল, কারণ সে এইরকম কথা আগেও শুনেছে। 3 মাস আগে যখন এখানে পুলিশ অফিসারকে মার্ডার করা হয়েছিল, তখনও একজন ব্যক্তি তাকে মেরে চলে যাওয়ার সময় বলেছিল যে ফ্লাওয়ার শপের ডেলিভারি করা হয়ে গিয়েছে। আসলে ডোয়েন ভাবছিল যে হয়তো মিস্টার পার্কি কোথাও না কোথাও ওই পুলিশ অফিসারের মৃত্যুর জন্য দায়ী। যাই হোক, এরপরে ডোয়নের কাছে পার্ক জোহুম নামে এক লোকের কল আসে এবং ডোয়ন তাকে বস বলছিল। আসলে ওই লোকটাও হ্যাভেন গ্রুপ থেকে বিলং করতো। ওই লোক তখন তাকে জিজ্ঞেস করছিল যে তুমি এখনো এখানে কি করছো, তুমি 3 মাস ধরে এখানে অপেক্ষা করছো। আসলে আমাদের ওই লোককে তাড়াতাড়ি ধরা দরকার যেই পুলিশ অফিসারকে মেরেছিল। তখন আমাদের 3 মাস আগের সিন দেখানো হয়। জয়ু, যে একটা কোরিয়ান পুলিশ অফিসার ছিল, সে একদিন বাসায় যাচ্ছিল এবং তখনই সেখানে একটা লোক এসে তাকে ছুরিকাঘাতে একদম ক্ষতবিক্ষত করে দেয়। এবং তখনই ডোয়ন ছিল সেখানে, যে তার এক খুব ভালো বন্ধু ছিল, অর্থাৎ সে পুলিশ অফিসারের। সে তাকে অনেক বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না, তাকেও ছুরি আঘাত করে সে ফেলে দেয় এবং সে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে এবং শেষমেশ তাকে গিয়ে বলে যে প্লিজ তুমি এখানে মরে যেও না, আমি তোমাকে বাঁচাবই। কিন্তু সেও অপারেক ছিল, কারণ সেও গুরুতরভাবে আহত হয়েছিল। এবং শেষমেশ জয়হু মানে পুলিশ অফিসারটা তার মানে ডোয়নের বন্ধু শেষমেশ সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরের সিনে দেখানো হয় বর্তমানে ডোয়নকে দেখি যে ওই ওয়াশরুমের 2টা লোকের কথাই ভাবছিল, যারা আরো একটা কথা বলেছিল যে মানিলাতেও একটা অ্যাটাক হতে পারে। তখন সে চিন্তা করে যে সে কোনো না কোনোভাবে এটা খুঁজে বের করবে এবং ইনভেস্টিগেট করবে। তখন সে একটা নাইফ নিয়ে বেরিয়ে পড়ে মানিলার উদ্দেশ্যে। তখন আমাদের বানসুকে দেখানো হয়, যার সাথে তার সেক্রেটারির সাথে কথাবার্তা হচ্ছিল। সিকিউরিটি গার্ডরা তাকে জানায় যে তারা আজকে চেয়ারওয়ারম্যানকে পিক করতে যাবে, তাই তার সিকিউরিটিতে কোনো লোকই থাকবে না, সে যেন তার খেয়াল রাখে। তখন সে বলে তোমরা কোনোভাবে চিন্তা করো না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। এই বলে সে রুমের মধ্যে চলে যায় এবং সিকিউরিটিরাও চলে যায়। এরপরে দেখানো হয় বানসো মিলানি পৌঁছে গিয়েছে এবং সেখানে অনেক মানুষের সাথে একসাথেই যাচ্ছে। তার সামনে একটা মেয়ে ছিল এবং তার সাথে একজন বডিগার্ড ছিল। তো সেখানে হঠাৎ করে একটা লোককে দেখানো হয় যে বানসোর উপরে একটা পিস্তল তাক করেছিল। তখন সে হঠাৎই শুট করে দেয়, কিন্তু গুলিটা বানসোর মাথায় লাগেনি, গুলিটা লেগেছিল তার সামনে যে মেয়েটা ছিল তার মাথায় এবং সে স্পট ডেড হয়ে যায়। তখনই সেখানে একটা হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই দৌড়দৌড়ি করছিল এদিক ওদিক। তখন বানসু খুবই অবাক হয়েছিল এবং খুবই হতবাক হয়েছিল, কি হয়েছে সে বুঝতে পারছিল না এবং সে খুব ভীতও ছিল, তাই সে এক জায়গায় দাঁড়িয়েছিল। তখন আমাদের ডোয়নকে দেখানো হয় যে সেখানে গিয়েছিল এবং যে এগুলো দেখে ভাবছিল হয়তো জেহুকে এই লোকই মেরেছিল এবং সে তখন খেয়াল করে বানসুর দিকে। বানসু এখানে একা দাঁড়িয়েছিল, বানসুকে গুলি করতেই যাবে এমন সময় ডোয়ন সেখানে চলে আসে এবং বানসুকে সাইড করে নিয়ে যায় এবং তার যে পিস্তলটা ছিল তা দিয়ে গুলি ছুটতে থাকে এবং বানসুকে বলে আমি যখন তোমাকে ইশারা করব তখনই গিয়ে গাড়িতে বসে পড়বে। তখন সে গুলি করতে করতে বানসুকে ইশারা করে এবং দুইজন যেন তেন ভাবে গাড়িতে গিয়ে বসে পড়ে এবং কোনোভাবে ড্রাইভ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন সে গাড়ি চালাতে চালাতে বানসুকে বলে এখন তুমি সেফ আছো, এখন আর ভয় পাওয়ার কিছু নেই। তখন বানসু তাকে জিজ্ঞেস করে তুমি কে এবং তুমি কিভাবে আমাকে বাঁচাতে এখানে এসেছো। তখন সে তাকে উত্তর দেয় যে আমি একজন নর্মাল মানুষ, আমি তোমাকে এখানে বিপদের মধ্যে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই তোমাকে বাঁচাতে এসেছি। তখন বানসু তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। তখন সে তাকে বলে আমি তোমাকে একটা সেফ জায়গায় নিয়ে যাচ্ছি। তখন যেতে যেতেই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায় এবং ডোয়ন গাড়িটা ঠিক করার জন্য গাড়ি থেকে নামে। যখন সে গাড়িটা ঠিক করতে যাচ্ছিল তখনই সে লক্ষ্য করে যে গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। তখন সে বানসুকে গিয়ে বিষয়টা জানায় এবং বলে যে কেউ হয়তো আমাদের ট্র্যাক করছে। তখন বানসু বলে তোমার কাছে কি কোনো ফোন আছে, আমি কারোর সাথে যোগাযোগ করতে চাই এবং পুলিশের সাথেও কন্ট্যাক্ট করতে চাই। তখন ডোয়ন বলে পুলিশও এই ক্ষেত্রে সামিল থাকতে পারে, পুলিশও তোমাকে মারার সমালোচনায় অংশগ্রহণ করতে পারে, তাই তুমি কাকে বিশ্বাস করবে, কারণ যেহেতু এখানে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। তখন বানসু বলে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম এবং তোমার সাথেই যাব। এরপরের সিনে দেখানো হয় ডোয়ন ওয়ানসুকে নিজের বাসায় নিয়ে এসেছে। তখন ওয়ানসু তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সম্পর্কে কিছু জানো, আমি কে, তুমি কি আমাকে চেনো। তখন ডোয়ন বলে আপনাকে কে না চেনে, আপনি খুবই পরিচিত একজন কোরিয়ান, আপনি একজন প্রো গল্ফার। তখন ওয়ানসু তাকে বলে ঠিক আছে, আমি বর্তমানে সেফ আছি, এখন আমি এখান থেকে চলে যেতে পারি। তখন ডোয়ন তাকে আটকায় এবং বলে না, আপনি এখনো সেফ নন, আমি আপনাকে 15 মিনিটের মধ্যে এম্বাসিতে দিয়ে আসবো। তখন আপনার বিশ্বস্ত কাউকে আপনি কল দিয়ে সেখান থেকে আপনাকে পিক করে নিয়ে যেতে বলবেন।
তখন ওয়ানসু রাজি হয়ে যায় এবং তার সাথে অ্যাগ্রি করে। এরপরে ওয়ানসু লক্ষ্য করে ডোয়নের হাত থেকে রক্ত বের হচ্ছে। সেটা লক্ষ্য করার পরে ওয়ানসু তাকে বলে যে তোমার হাত থেকে তো রক্ত বের হচ্ছে, তোমার হাতে ক্ষত হয়েছে। তখন ডোয়ন ঘরে গিয়ে ক্ষতর মধ্যে ঔষধ লাগাতে থাকে। এরপরে সে একটা ব্যান্ডেজ করার জন্য একটা ব্যান্ডেজ নিয়েছিল, কিন্তু সে ব্যান্ডেজটা হাতে বাঁধতে পারছিল না। যেহেতু তার এক হাতে ক্ষত ছিল, সে আরেক হাত দিয়ে এরকম কাজ করতে পারছিল না। তখন ওয়ানসু তাকে হেল্প করে এবং তার ক্ষতটা বেঁধে দিতে সাহায্য করে। এরপরে ডোয়ন ওয়ানসুকে জিজ্ঞেস করে যে আপনি তো কাউকে কল করতে পারেন, আপনার বিশ্বস্ত তো কেউ থাকতেই পারে। এরপরে ওয়ানসু বলে আমার বিশ্বস্ত কারো নাম্বার এখন আমার মনে পড়ছে না। তখন ডোয়ন তাকে একটা টাওয়াল দেয় আর বলে এই টাওয়ালটা নিয়ে যান এবং এটা দিয়ে আপনার ফেসটা পরিষ্কার করে নিন, কারণ আপনার ফেসের মধ্যে অনেক রক্তের ছিটা লেগে রয়েছে। তখন ওয়ানসু টাওয়ালটা নিয়ে তার ফেসটা পরিষ্কার করতে যায় এবং ডোয়ন তাকে আরো বলে আমি আপনাকে 15 মিনিটের মধ্যে এম্বাসিতে নামিয়ে দিয়ে আসবো। যখন সে যাচ্ছিল তখনই হঠাৎ করে তার পা কিছু একটার মধ্যে লেগে সে পড়ে যেতে থাকে এবং তখনই ডোয়ন তাকে ধরে ফেলে এবং তাকে পড়তে দেয় না। সিনটা কিছুটা রোমান্টিক ছিল, বাট দেখা যাক সামনে কি হয়। এরপরের সিনে দেখানো হয় ডোয়ন তাকে নিয়ে এম্বাসিতে গিয়েছে এবং সেখানে তার হাজবেন্ড কিম এসেছে। কিম আসার পরে সে তাড়াহুড়ো করে ওয়ানসুকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো কিনা। তখন ওয়ানসু তাকে আশ্বস্ত করে হ্যাঁ সে ঠিক আছে। তখন তারা বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে এবং যাওয়ার পথে তার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছিল, আমি শুনলাম যে তুমি একটা থ্রেটনিং ইমেল পেয়েছো। আসলে ইমেল পাওয়ার পরেও তুমি কেন বের হয়েছো, তোমার তো আসা উচিতই হয়নি। তখন ওয়ানসু তাকে বলে আমার কাছে কাজ আগে, জীবন নয়। আমি এটা নিয়ে এখন আর কথা বলতে চাই না, আমি এটা নিয়ে পরে কথা বলবো। তারপরে দেখানো হয় যে ওয়ানসুর সিকিউরিটি গার্ড ওই উইটনেসের সাথে দেখা করার জন্য সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পারে যে উইটনেস সেখান থেকে চলে গিয়েছে। তখন ওইখানে অফিসারকে জিজ্ঞেস করে যে উইটনেস কোথায় গিয়েছে। অফিসার তাকে জানায় যে উইটনেস সেখানে তার স্টেটমেন্ট দিয়ে চলে গিয়েছে। তখন সে তার স্টেটমেন্টটা দেখতে চায়। সে তার স্টেটমেন্টটা দেখার পরে দেখতে পারে যে উইটনেস একজন কোরিয়ান ছিল। তখন সে ডোয়নের নাম দেখতে পারে। তখন সে মনে মনে ভাবে এটাই হয়তো ওই ডোয়ন। তখন সে ডোয়নকে কল করে এবং বলে এটা কি তুমিই ছিলে। তখন ডোয়ন তাকে সিওরিটি দেয় যে হ্যাঁ সেটা ওই ছিল এবং সে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। আসলে যে লোকটা ডোয়নের সাথে কথা বলছিল সেই মিস্টার পার্ক ছিল। তখন তার সাথে দেখা করে এবং বলে যে অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এর পরের সিনে ওয়ানসুকে দেখানো হয় যে এখনো সে আগের ইনসিডেন্ট নিয়ে চিন্তিত রয়েছে এবং এখনো ভাবছে যে তার সাথে কি সব হয়ে গেল। তখন তার হাজবেন্ড সেখানে আসে এবং তাকে বলে যে চেয়ারওম্যান মানে তার মাদার ইন লর কল আসছে। তখন সে কলটা রিসিভ করে এবং বলে তার সাথে দেখা করার জন্য। তখন ওয়ানসু তার সাথে দেখা করতে যায় এবং চেয়ারম্যান বলে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে চাইনিজ অ্যাম্বাসেডরকে কিছু টাকা খাওয়াতে হবে। তখন ওয়ানসুকে সে একটা টাকা ভর্তি ব্যাগ দিয়ে বলে এটা তুমি তাকে পৌঁছে দেবে। তখন ওয়ানসু এটা করতে রাজি হয় না, কারণ সে কোনো ইলিগাল কাজ করতে রাজি নয়। তখন তার মাদার ইন ল বলে যে তুমি যদি না করো তাহলে কিম এটা করবে। তখন সে বলে যদিও সে এটা করে কিন্তু আমি এটা করব না। তখন চেয়ারম্যান বলে তোমার ভাই তো একজন ঘুষখোর, তাহলে তুমি কেন এত সাধু সাজছ। তখন ওয়ানসু বলে যে আমার ভাই যাই হোক না কেন, কিন্তু আমি কোনো অন্যায়ের সাথে থাকবো না এবং আমি এই বিষয়টা নিজেই হ্যান্ডেল করব। আমি এই পার্টিতে যাব এবং কিভাবে এটা হ্যান্ডেল করা লাগে সেটা আমি দেখব। কিন্তু আপনি যদি এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে সামনে আমি চাইনিজ থেকে যেসব অফার পাবো, যেসব বিজনেস ডিলস পাবো সেগুলো আমি কোনো কিছুই অ্যাকসেপ্ট করব না। তাই আপনি এই ম্যাটারটা থেকে একদমই দূরে থাকবেন। সে চেয়ারম্যানকে এইটাও বলে যে পার্টিটা যেহেতু আমার, তাই কালকে আপনি পার্টিতে উপস্থিত না থাকলে আমি অনেক খুশি হব, আপনি দয়া করে পার্টিতে আসবেন না। এই বলে ওয়ানসু সেখান থেকে চলে যায় এবং চেয়ারম্যান রাগে একদম কটকট করতে থাকে এবং তখনই সেখানে তার একজন এমপ্লয়ি হানসান চলে আসে। হানসান সেখানে আসার পরে সে তাকে বলে তুমি ওকে কেন মেরে ফেলছো না, তুমি ওকে কোনোভাবে মারিয়ে ফেলো। এর পরের সিনে দেখানো হয় ডোয়ুনকে যে নিজের পেটের একটা স্কার দেখছিল। আসলে তার কিডনি বিকল হয়ে গিয়েছিল এবং তার বন্ধু ওই যে পুলিশ অফিসারটা যাকে মেরে ফেলা হয়েছে জয়ুন, সে তাকে তার কিডনিটা দিয়েছিল, একটা কিডনি তাকে দিয়েছিল যাতে সে জীবনযাপন করতে পারে। এবং তখন এইটাও বলে যে তোমার যদি কোনো বিপদ হয় আমি সবসময় তোমার পাশে থাকবো এবং তোমার বিপদ আগে নিজের ঘাড়ে নেব, এরপরে সেটা তোমার মোকাবেলা করবে। এবং আরো বলে আমি তোমাকে অলওয়েজ প্রোটেক্ট করব। ডোয়ুনও তাকে এগুলো সবকিছুর আশ্বাস দেয়। আসলে ডোয়ুন এবং জিউহু দুইজনই বেস্ট ফ্রেন্ড ছিল এবং তারা একই সাথে পুলিশ অফিসারের চাকরি করত। তারা দুইজন এতই ভালো বেস্ট ফ্রেন্ড ছিল যে ডোয়ুন তার মৃত্যুকে এখনো ভুলতে পারেনি এবং তার কিলারকে এখনো খুঁজে বেড়াচ্ছে এবং সে মিস্টার পার্কের কথা ভাবতে থাকে। মিস্টার পার্ক তাকে ফ্লাওয়ার শপে কাজ করার জন্য
অফার করেছিল, কিন্তু সে সেটা ভেবে জানাবে বলে তাকে বলে দেয় এবং মিস্টার পার্কও বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভেবে জানিয়ে দিও। এর পরের সিনে দেখানো হয় ডোয়ুন তার বস ইয়ংচুকে কল করেছে। এর পরের সিনটা শিফট হয় এবং এর পরের সিনে ওয়ানসু এবং কিমকে দেখানো হয়। তারা দুইজন কথা বলছিল। আসলে ওয়ানসু সেই ইনসিডেন্টটা নিয়ে চিন্তিত ছিল এবং একটা আর্টিকেল দেখছিল এবং কিমও তার সাথে কথা বলছিল। তখন কিম তাকে জানায় যে সে ওই প্রেস কনফারেন্স হতে দেবে না এবং সে কোনোভাবে ম্যাটারটা টাকা দিয়ে সলভ করিয়ে দেবে। কিন্তু ওয়ানসু তার সাথে একদমই একমত হয় না এবং তাকে জানায় যে তুমি কাজটা একদমই ঠিক করছো না। তখন ওয়ানসুর সেক্রেটারি সেখানে চলে আসে এবং তাকে জানায় যে প্রেস কনফারেন্সের সবকিছু রেডি করা হয়ে গেছে, আপনি প্লিজ চলে আসুন। তখন ওয়ানসু প্রেস কনফারেন্সে যায় এবং সবাইকে সবকিছু জানিয়ে দেয় যে তাকে আইএস থেকে একটা থ্রেডিং ইমেল এসেছিল যার কারণে তার জীবন নাশের হুমকি হয়েছিল, কিন্তু সে দুস্থদের সাহায্য করা থেকে পিছিয়ে থাকবে না এবং সে কোনো মতেই এইসব থ্রেটিং থেকে ভয় পাবে না এবং সে জানিয়ে দেয় সে সবসময় দুস্থদের পাশে রয়েছে। তখন চেয়ারম্যান তার এই প্রেস কনফারেন্সের ভিডিও দেখছিল টিভিতে এবং সে রেগে একদম লাল হয়ে টিভিটাই ভেঙে ফেলে। জিনিসটা দেখতে খুবই হাস্যকর ছিল। যাই হোক, এরপরে কিমকে দেখানো হয়। কিমও প্রচুর রেগেছিল, কিন্তু শেষমেশ তারা কিছুই করতে পারেনি। এর পরের সিনে দেখানো হয় ওয়ানসু একটা রেস্টুরেন্ট টাইপ জায়গাতে এসেছে এবং সেখানে একটা মহিলার সাথে দেখা করে এবং তার একটা ছেলে ছিল যার নাম ছিল চিনি। আসলে সে ওই ছেলেটাকে অনেক আদর করছিল এবং ছেলেটাকে আদর করতে করতেই ওই মহিলার সাথে তার কিছু কথোপকথন হয়। ওই মহিলা তাকে বলে তোমার উপরে আজকে অ্যাটাক হয়েছে, তোমার জীবন নাশও হতে পারতো, তুমি ঠিক আছো তো? তখন সে বলে হ্যাঁ আমি ঠিক আছি। তখন সে বাচ্চাটাকে অনেক আদর করতে থাকে এবং নিজের ছেলের কথা ভাবতে থাকে। আসলে ওয়ানসুর একটা ছেলে ছিল যার নাম জনি ছিল এবং সে তাকে অনেক ভালোবাসতো। একদিন তার ছেলে তাকে অনেক রিকোয়েস্ট করে মা তুমি আমাকে একা রেখে যেও না, কিন্তু সে তার ছেলেকে একা রেখে চাকরিতে চলে যায় কারণ তার কিছু করার ছিল না। এরপরে হয়তো এমন কিছু একটা হয়েছিল যাতে সে তার ছেলেকে হারিয়ে ফেলেছে। এর পরের সিনে দেখানো হয় ওয়ানসু এবং তার হাজবেন্ডকে অর্থাৎ কিমকে। তারা দুইজন রেডি হয়ে একটা প্রেস ক্লাবে যাচ্ছিল, একটা পার্টি ছিল মেবি। তখন সেখানে যাওয়ার পরে ডোয়ুনের সাথে দেখা হয়। আসলে ডোয়ুন তাদের সিকিউরিটিতে সদ্য জয়েন করেছে এবং এই কথাটা অন্য সিকিউরিটি গার্ড তার হাজবেন্ড কিমকে জানাচ্ছিল এবং কিম সেটা শোনার পরে বলে যে ঠিক আছে সে জয়েন করতে পারবে। তখন ওয়ানসু কিছুটা অবাক ছিল এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ডোয়ুনও তার দিকে তাকিয়েছিল এবং এইখানে প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এই সিরিজটার আরো এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখুন যেন কোনো এপিসোড আপনারা মিস না করে ফেলেন। এবং এরকম আরো হলিউড, বলিউড, কে ড্রামা, সিরিজ ইত্যাদির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।